আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি বোলজানোস থিওরাম। আমাদের চলছে কন্টিনিউটি চ্যাপ্টার, তার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরাম। অ্যাকচুয়ালি আমি এই ক্লাসে যে থিওরামগুলো প্রুফ করাবো সেগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটাই আসার মতন। কন্টিনিউটির এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই বোলজানোস থিওরাম অন কন্টিনিউটি এটাকে লোকেশন অফ রুট থিওরামও বলে থাকে। তো আমরা এর স্টেটমেন্টটা দেখবো, প্রুফটা দেখবো, তাহলেই বুঝতে পারবো কেন লোকেশন অফ রুট বলে। তো আমি প্রথমে একটা রিয়েল এক্সাম্পল নিই যে এই থিওরামটার হচ্ছে আমাদের কি বলতে চাইছে। লেট আস টেক এফ এক্স ইজ ইকুয়ালস টু কস এক্স। তো বোলজানোস থিওরাম অন কন্টিনিউটি, তার মানে আমরা এখানটায় যা ফাংশন নেব অবভিয়াসলি তারা কন্টিনিউয়াস হতেই হবে। ফর অ্যান এক্সাম্পল, কস এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, সেই জন্য আমরা কস এক্স নিলাম, তোমরা সাইন এক্সও নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো, কন্টিনিউয়াস হতে হবে। কস এক্সের গ্রাফ কেমন? দিস ইজ গ্রাফ অফ কস এক্স, এরকম করে চলতেই থাকে। সিমিলারলি এদিকেও আসতে থাকে। দিস ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, দিস ইজ এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ এইটা এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু জিরোতে কস এক্সের ভ্যালু 1, এক্স ইকুয়ালস টু 180তে কস এক্সের ভ্যালু -1। তাহলে আমরা এফ অফ জিরো মিনস 1 আর এফ অফ 180 মানে -1। তার মানে কি হলো, এফ অফ জিরো আর এফ অফ 180 আমি যদি গুণ করি, যার গুণফল অ্যাকচুয়ালি -1, দ্যাট মিন্স লেস দেন জিরো। ঠিক, তাহলে এই দুটো ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে হবে বোলজানোস থিওরামকে এর রেজাল্টটা পাওয়ার জন্য। কি না, তো ফাংশন শুড বি কন্টিনিউয়াস অ্যান্ড এফ অফ এ ইন্টু এফ অফ বি শুড বি লেস দেন জিরো। তাই যদি হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট পি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 ডিগ্রি টু 180 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম, এরকম অন্তত একটা পয়েন্ট আমি এক্সের ভ্যালু একটা পাবো, অন্তত একটা, যাতে করে সাচ দ্যাট এফ অফ পি ইজ ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এইটা হচ্ছে এক্সের ভ্যালু 0 আর এইটা হচ্ছে 180, এদের ভেতরে অন্তত এক্সের কোনো একটা ভ্যালু থাকবে যেখানে ফাংশনটা 0 হয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট 90 ডিগ্রি, যেখানে ফাংশনের ভ্যালু 0 হয়ে গেছে। কেন? ফাংশন যখনই এক্স অ্যাক্সিসকে কাট করে বা টাচ করে সেটাই হচ্ছে ফাংশন 0 হয়ে যায়। কেন? কারণ এখানটায় ওয়াইয়ের মানে এখানটা যে কোনো পয়েন্ট সেটা কেমন দেখতে হয়, এক্স কমা 0, তাহলে ওয়াইয়ের ভ্যালু 0, দ্যাট মিন্স এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এইখানটা 190 ডিগ্রিতে আমাদের ফাংশনের ভ্যালু 0 হয়ে গেছে। তাহলে বাই দ্য কন্ডিশন আমি এই অঙ্কের ক্ষেত্রে পি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তুমি 180 না হয়ে তুমি যদি 170 নিতে, তাহলে মোটামুটি এখানটায় আসতো 170, সেখানে কিন্তু ফাংশনের ভ্যালু নেগেটিভ। কেন? দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে। তাহলে এখানটায় 0 থেকে 170 তার ভেতরে অন্তত একটা পয়েন্ট পেতাম যেটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, যাতে করে ফাংশনের ভ্যালু সেখানে 0 হয়। এবার তুমি ভাববে যে 0 থেকে 180 আমি যদি একটু বাড়িয়ে নিই তাহলে কী হবে? ইয়েস, বাড়িয়ে নিই। তাহলে ধরো এখানটায় 180, তার সাথে 90 যোগ করলে হচ্ছে 270। 270-এর সাথে যদি আমি এটা 270-এর সাথে আমি যদি 180 যোগ করি, মানে এত দূর চলে আসবে, এটা হয়ে যাবে 470 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই 0 থেকে 470, 0 থেকে কেন, তুমি অন্য পয়েন্ট চেঞ্জ করে নাও, 180 থেকে, আচ্ছা 0 থেকে একবার বলি, 0 এক্স ইকোয়ালস টু 0 থেকে এক্স ইকোয়ালস টু 470, এর ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস, ইয়েস। আর এফ অফ জিরোতে আচ্ছা 470 হবে না, কারণ 400 কেন হচ্ছে না, হ্যাঁ সেটা ভালো একটা এক্সাম্পল, এটাও বলে দিই কেন হচ্ছে না। যে এফ অফ জিরোতে 1 আর এফ অফ 470, এখানে তো ফাংশনের ভ্যালুই 0 হয়ে গেল, তাহলে দ্যাট মিন্স এটাই পি হয়ে গেল। আর তাছাড়াও তুমি যদি এই দুটোর গুণফল নাও, তাহলে লেস দ্যান 0 তো আসবে না, কারণ একজন ইটসেলফ 0, তাহলে নন জিরো কিছু নিতে হবে। তাহলে তার এইখানটায় যদি নিই আমি এক্সের ভ্যালু এইখানটায়, বা বুঝতে পারছো, একটু আগে যদি নিই এরকম জায়গায়, তাহলে দেখব যে এদের যদি গুণফল নেগেটিভ হয়, যেমন এখানটায় আমি যদি এখানটায় পয়েন্টটা নিই, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এদের গুণফল নেগেটিভ আসছে না, তাহলে কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না যে, কিন্তু এই ক্ষেত্রে আছে।
এই কার্ভটার ক্ষেত্রে কিন্তু রুট একটা কেন দুটো আছে, এই কার্ভটার ক্ষেত্রে দুটো আছে, কিন্তু সব কার্ভের ক্ষেত্রে এফ অফ এ আর এফ অফ বির গুণফল নেগেটিভ হচ্ছে না, মিন্স পজিটিভ হচ্ছে, তাহলে যে এর আর এর ভেতরে রুট থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটার ক্ষেত্রে আছে। ঠিক আছে, কেন গ্যারান্টি নেই? যেমন ধরো আমি যদি কার্ভটা এরকম হতো, সাপোজ কোনো একটা কার্ভ এরকম হতো, ধরে নিচ্ছি এখানটায় এ আর এখানটায় বি, তাহলে এফ অফ এ মানে হচ্ছে এই লেন্থটুকু আর এফ অফ বি মানে হচ্ছে এই লেন্থটুকু। তাহলে এবার আমি এফ অফ এ এফ অফ বি এটা লেস দ্যান জিরো হচ্ছে না, কারণ দুটোই পজিটিভ, পজিটিভ ওই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাহলে দুটোই পজিটিভ। তাহলে এর ভেতরে কিন্তু রুট এই কার্ভের নেই, কেন? কার্ভটা কখনো এক্স অ্যাক্সিসকে কাটই করতে পারেনি, যেখানে কাট করে সেখানেই ফাংশন, সেখানেই ওর রুটটা থাকে, এই কাটই করতে পারেনি। কিন্তু এখানটায় এই আগের এক্সাম্পলটাই, এখানটায় জিরোতে পজিটিভ আর এখানে ধরো কিছু একটা নিলাম 270, তো ধরে নিচ্ছে 470, তো ধরে নিচ্ছে এটা 450, 450এও পজিটিভ, জিরোতেও পজিটিভ, কিন্তু তবুও যেহেতু কাট করে নিচের দিকে নেমে এসছে একবার না দুবার, তাহলে কিন্তু এর অ্যাটলিস্ট ওয়ান রুট থাকবে, এই মানে আছে, কিন্তু সব সময় নাও থাকতে পারে, দুটো পজিটিভ, এক্ষেত্রেই হলো না। তাহলে আমাদের বোলজানোস থিওরামটা, আর এখানটাই কেন থাকবে আমি যদি একটু টেকনিক্যালি ভাবি, কার্ভটা ধরো এরকম আছে, সে দিস ইজ এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড সে দিস ইজ এক্স ইকুয়ালস টু বি, নাও দিস ইজ এফ অফ এ, this length is f of a which is positive and this is b means this length is f of b which is less than 0, তাহলে এদের মাল্টিপ্লাই যদি করি লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো মানে কি একটা যে সাইনে আছে আর একটা উল্টো সাইনে থাকতে হবে। ঠিক আছে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ হলে এটা পজিটিভ থাকতে হবে, তাহলে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। কেন? দেখো পজিটিভের দিক থেকে, পজিটিভ থেকে আমাকে নেগেটিভে নামতে হচ্ছে, তাহলে ইয়েস নামতে হচ্ছে, তাহলে কোনো এক সময় ওকে এক্স অ্যাক্সিসকে কাট করতেই হবে, আর যেখানে কাট করবে সেটা হয়ে যাবে ওই পি পয়েন্ট, যেখানে এফ অফ পি ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে। ক্লিয়ার? এবার যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কি অসুবিধা? কন্টিনিউয়াস না হলে অসুবিধাটা কোথায় হবে? এই কার্ভটাই ধরো আমি যদি আঁকি, ঠিক যেখানে এক্স অ্যাক্সিসকে কাট করার কথা সেখানে ফাংশনটা নেই, সেখানে ডাজ নট এক্সিস্ট হয়ে গেছে, তাহলে দিস ইজ এফ অফ এ অবভিয়াসলি, দিস লেন্থ ইজ এফ অফ বি অবভিয়াসলি, এফ অফ এ অ্যান্ড এফ অফ বি লেস দ্যান জিরো অবভিয়াসলি, বাট সবসময় যে থাকবে মানে এই পয়েন্টটায় যে ফাংশনের ভ্যালু এক্সিস্ট করবে তার তো গ্যারান্টি নেই। ধরো ঠিক এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করা সত্ত্বেও পি বলে কোনো পয়েন্ট পেলাম না যাতে করে এফ অফ পি ইকুয়ালস টু জিরো হয়। সুতরাং কন্টিনিউয়াস ফাংশনটাকে হতেই হবে, দুটোই জরুরি, কন্টিনিউয়াসও হতে হবে এবং দুটো পয়েন্টে ফাংশনের গুণফল নেগেটিভ হতে হবে। আচ্ছা, এটা যদি উল্টো আঁকি, ধরো কার্ভটা এরকম, তাহলে সে দিস ইজ এ, সে দিস ইজ বি, তাহলে এই লেন্থ হচ্ছে এফ অফ এ, ইন দিস কেস দিস ইজ লেস দ্যান জিরো, আগেরটা উপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ছিল তাই গ্রেটার দ্যান জিরো, দিস ইজ লেস দ্যান জিরো, বাট এফ অফ বি দিস ইজ গ্রেটার দ্যান জিরো, আগে যেটা লেস দ্যান জিরো ছিল নিচের দিকে ছিল তাই লেস দ্যান জিরো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও এফ অফ এ এফ অফ বি লেস দ্যান জিরো হয়েছে, তাহলে অন্তত একটা পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার ফাংশন ভ্যানিসেস। ঠিক আছে, তাহলে কে পজিটিভ কে নেগেটিভ দেখে লাভ নেই, দুটোর গুণফল লেস দ্যান জিরো হলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার আসছি মেন প্রুফে। তার আগে আমরা স্টেটমেন্টটা একবার দেখি। তো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তাহলে আমি প্রথমে দুটো ক্রাইটেরিয়ার সাথে জুড়ে দেবো, এক হচ্ছে ফাংশন শুড বি কন্টিনিউয়াস আর এফ অফ এ এফ অফ বি লেস দেন জিরো। তাহলে লেট এফ ইজ এ রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, রিয়াল ভ্যালুড মানে ফাংশন সবসময় রিয়াল নাম্বারের ভ্যালু নেবে। ঠিক আছে, এক্সের ভ্যালু আমি যাই বসাই না কেন, তো যেহেতু রিয়াল অ্যানালিসিস করছি অবভিয়াসলি রিয়াল ভ্যালুটি হবে, তোমার আলাদা করে বলার দরকার নেই, সুতরাং এই টার্মটা তুমি নাও লিখতে পারো যে লেট এফ বি এ কন্টিনিউয়াস ফাংশন ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এ কমা বি অ্যান্ড সাপোজ দ্যাট এফ অফ এফ অফ বি লেস দ্যান জিরো। এটা মানেই হচ্ছে কি এফ অফ এ যে সাইন আছে এফ অফ বি তার উল্টো সাইন হবে, তবেই তার গুণফল লেস দ্যান জিরো আসবে। সেটা আমি ব্র্যাকেটে লিখেও রেখেছি, এইভাবেও লিখতে পারো এফ অফ এ কমা এফ অফ বি আর অপোজিট ইন সাইন, অথবা তোমরা এটা লিখতে পারো এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান জিরো, এটা লেখাটাই সহজ হবে। দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট পি ইন এ বি, ওপেন ইন্টারভ্যাল এ বি, এখানটায় হ্যাঁ এটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল ছিল কন্টিনিউয়াসে, আর পি পয়েন্টটা চলে আসলো ওপেন ইন্টারভ্যালে, তার মানে ওই এ আর বি, পি এর ভ্যালু কখনোই এ আর বি হতে পারবে না, ওই দুটো পয়েন্ট বাদ দিয়ে ওর ভেতরের যে কোনো ভ্যালু হতে পারবে, তাই ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, সাচ দ্যাট এফ অফ পি ইজ ইকুয়ালস টু জিরো। তো এর প্রুফটা আমরা করব। তো ওখানটা একটা ছবি আঁকা আছে, সে ছবিটা আমরা এখানটাই আঁকি, এটা তোমরা পরীক্ষাতেও আঁকতে পারো, পরীক্ষা হলে আর কি।
এরকম করে কার্ভ একটা আছে, এখানটাই হচ্ছে সাপোজ এক্স ইকুয়ালস টু এ, অ্যান্ড একটু বড় করে দিই, লেটাস টেক দিস পয়েন্ট ইজ এক্স ইকুয়ালস টু বি। তাহলে এটা যদি এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এই লেন্থটুকু যেটা আমি এক্ষুনি টানলাম সেটা হচ্ছে এফ অফ এ, অ্যান্ড দিস লেন্থ ইজ এফ অফ বি। ক্লিয়ার? এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা প্রথমে লিখব যে লেটাস টেক এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড এফ অফ এ এফ অফ বি লেস দ্যান জিরো, যে ক্রাইটেরিয়া বলেছে। এই ক্রাইটেরিয়া, আচ্ছা একটা জিনিস দেখো, এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে এরকম একটা পয়েন্ট পাবে যার ভ্যালু জিরো। তার মানে কি এই বোঝায় যে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করলে এটা হবে না? তা কিন্তু কখনোই নয়। এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে অবভিয়াসলি হবে, স্যাটিসফাই না করলে বলতে পারবো না বাবা, হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে টেক এফ অফ এ এফ অফ বি লেস দ্যান জিরো মিনস দে আর অপোজিট ইন সাইন। আচ্ছা, তাহলে এদের কেউ একজন পজিটিভ কেউ একজন নেগেটিভ। আমি ধরে নিচ্ছি দিস ইজ নেগেটিভ দিস ইজ পজিটিভ, ধরে নিচ্ছি এফ অফ এ, আচ্ছা এখানটা উল্টো করা আছে, তাহলে ধরে নিচ্ছি এফ অফ এ পজিটিভ এফ অফ বি নেগেটিভ। ঠিক আছে, ছবি যেরকম আছে আমি সেরকমভাবে লিখবো, বইয়েতে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ দেওয়া আছে, তার মানে কার্ভটা এরকম উল্টে আঁকতে হতো। তো যাই হোক, টেক দিস সে বা লেট এফ অফ এ গ্রেটার দ্যান জিরো অ্যান্ড এফ অফ বি লেস দ্যান জিরো। বেশ, তাই যদি হয় আমি এই এ আর বি এদের মিডিল পয়েন্টটা নিচ্ছি, যেটাকে আমি কালো কালো পেন দিয়ে স্টার করে দিলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে ওদের মিডিল পয়েন্ট। তাহলে টেক মিডিল পয়েন্ট কী করে পাবো? সেটা পাবো পি ওয়ান ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু, যোগ করে 2 দিয়ে ভাগ করেছে, মিডিল পয়েন্ট পেয়ে গেছে, সে দিস ইজ পি ওয়ান। ঠিক আছে, তাই যদি হয় তাহলে পি ওয়ান যদি এ থেকে বি এর ভেতরে কোনো পয়েন্ট হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি এক্সেরই ভ্যালু। তাহলে ইফ পি ওয়ান এই পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরো হয়ে যায়, যদিও আমার হচ্ছে না, আমার ছবিতে জিরো হয়ে যাবে মানে কার্ভটা এই দিক দিয়ে যখন যাবে, ইনফ্যাক্ট এই পয়েন্ট দিয়ে তো কার্ভ এমনিই যাচ্ছে না, যদি যেত তাহলে ওই পয়েন্টে ও এক্স অ্যাক্সিসকে কাট করতো বা টাচ করতো, তো এখানটায় তো ওই পয়েন্ট দিয়েই যাচ্ছে না। তাহলে যদি হতো এরকম, ইফ এফ অফ পি ওয়ান ইকুয়ালস টু জিরো দেন পি ইজ ইকুয়ালস টু পি ওয়ান। এই যে আমাদের এই পি ওয়ান এফ অফ পি ওয়ান ইকুয়ালস টু জিরো, মানে আমার থিওরামে যে পি পাওয়াটার কথা সেটা, সেই পয়েন্টটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওই পি ওয়ানটা। ইফ নট, আর এটা পেয়ে গেলে আমার থিওরাম প্রুফ হয়ে গেল। ইফ নট, জিরো হয়নি, তাহলে হয় এফ অফ পি ওয়ান গ্রেটার দ্যান জিরো নাই লেস দ্যান জিরো। তাহলে ইফ নট দেন টেক নয়, দেন এফ অফ পি ওয়ান আইদার এফ অফ পি ওয়ান লেস দ্যান জিরো অর এফ অফ পি ওয়ান গ্রেটার দ্যান জিরো। তাহলে জিরো যেহেতু হয়নি, হয় নেগেটিভ হবে নয় পজিটিভ হবে। আমার ছবিতে অনুযায়ী কী হবে, এটা যদি পি ওয়ান হয় তাহলে এফ অফ পি ওয়ান মানে ওই পয়েন্ট থেকে কার্ভের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দেবো। তাহলে দিস লেন্থ ইজ এফ অফ পি ওয়ান, ইনফ্যাক্ট দিস ইজ নেগেটিভ ইন দিস কেস। তাহলে আমি নেগেটিভটা এটা মনে মনে ধরবো, কিন্তু আমার ছবি অনুযায়ী যে লিখবো তা তো নয়, আমাকে ইন জেনারেল লিখতে হবে। তাহলে দেখো, যদি এইটা হয়, ইফ এফ অফ পি ওয়ান লেস দ্যান জিরো দেন এফ অফ পি ওয়ানকে কার সাথে গুণ করলে লেস দ্যান জিরো আসছে? এফ অফ এর সাথে গুণ করলে লেস দ্যান জিরো আসছে। তাহলে এফ অফ এফ অফ পি ওয়ান লেস দ্যান জিরো, তাহলে নিশ্চয়ই এ থেকে পি ওয়ানের ভেতরে রুট আছে। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না, আমাদের এটাকেই প্রমাণ করতে হবে। যেমন ধরো এখানটায় এফ অফ পি ওয়ান নেগেটিভ, এফ অফ এ পজিটিভ, তাহলে এর থেকে এর ভেতরে রুট থাকার কথা, ইয়েস তার ভেতরেই আছে, কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না কিন্তু। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে ইয়ে করব, মানে প্রমাণ করব, ইউজ এখনই করতে পারবো না। তাহলে এবার কি করব, যেহেতু এফ অফ পি ওয়ান লেস দ্যান জিরো হতে পারে গ্রেটার দ্যান জিরো হতে পারে, তাহলে যদি এরকম হয় যে ইফ
তাহলে তাহলে দেখো, আমার যদি লেস দ্যান জিরো হয় তাহলে কার থেকে কার ভেতরে, তাহলে আমি কি করব, দেখো আগে এত বড় একটা ইন্টারভ্যালের মধ্যে রুট ছিল, এবার দেখো আমি ছবি যেহেতু এঁকেছি, এইটুকুর মধ্যে রুট আছে, যেহেতু এ আর এ লেস দ্যান জিরো, তাহলে এর ভেতরে রুট আছে। তাহলে এক ধাক্কায় এত বড় একটা ইন্টারভ্যালকে ছোট করে দিলাম। আগে বলছিলাম এ থেকে বি এর ভেতরে রুট আছে, এখন বলছি এ থেকে পি ওয়ানের ভেতরে রুট আছে। ঠিক আছে, তাহলে ইফ এফ অফ পি ওয়ান লেস দ্যান জিরো, তাহলে কার সাথে কার গুণ করলে লেস দ্যান জিরো আসছে, এফ অফ পি ওয়ান আর এফ অফ এ গুণ করলে লেস দ্যান জিরো আসবে, কারণ এটা নেগেটিভ এটা পজিটিভ। যদি এই দুটোকে গুণ করতাম তাহলে নেগেটিভের নেগেটিভ আবার গুণফল পজিটিভ হয়ে যেত, সেটা আমি নেবো না। আমি নেবো কার সাথে এফ অফ পি ওয়ান গুণ করলে লেস দ্যান জিরো, তাহলে এটার সাথে এটা গুণ করলে আসছে। তাহলে ইফ দিস দেন দেন উই উইল টেক, রুট আছে তা বলতে পারবো না, কিন্তু যে এ থেকে পি ওয়ানের ভেতরে রুট আছে সেটা কিন্তু বলতে পারবো না, কারণ সেটাই প্রমাণ করতে দিয়েছে এখানে। দেন টেক এ ওয়ান ইজ ইকুয়ালস টু এ, বি ওয়ান ইজ ইকুয়ালস টু, দেন টেক এ ওয়ান ইজ ইকুয়ালস টু, এক মিনিট, হ্যাঁ, এ ওয়ান ইকুয়ালস টু এ, বি ওয়ান ইকুয়ালস টু পি ওয়ান। ঠিক আছে, তাহলে বাই দ্য কন্ডিশন তখন এইটাই একটা নতুন ইন্টারভ্যালের নাম দিচ্ছি, দিস ইজ এ ওয়ান অ্যান্ড দিস ইজ বি ওয়ান। যদি না হয়, মানে গ্রেটার দ্যান জিরো যদি না হয়, লেস দ্যান জিরো তো, লেস দ্যান জিরো যদি না হয় গ্রেটার দ্যান জিরো তো হতে পারতো। ইফ এফ অফ পি ওয়ান গ্রেটার দ্যান জিরো, তাহলে কার সাথে কার গুণ করলে লেস দ্যান জিরো আসছে, এইটার সাথে এইটা গুণ করলে লেস দ্যান জিরো আসে, তাহলে তখন আমি নেব পি ওয়ান মানে এ, পি ওয়ান মানে এ মানে এ ওয়ান, আর বি বি মানে বি ওয়ান। বোঝা গেল? তাহলে আমার মোদ্দা কথা, এ বি একটা ইন্টারভ্যাল মেন ছিল, তাকে কেটে আমি এ ওয়ান বি ওয়ান করে ফেললাম, হাফ লেন্থের, অর্ধেক লেন্থের, তাই না? দিয়ে তার নাম, তাহলে এ ওয়ান বি ওয়ানের ভ্যালু কত হবে সেইটাই আমি এখানটা বারবার বোঝানোর চেষ্টা করছি, যে যার সাথে এফ অফ পি ওয়ানের সাথে যার গুণ করলে নেগেটিভ আসবে তাদের ভিতরেই তাদেরকেই এ ওয়ান বি ওয়ান নেবো। তাহলে যদি লেস দ্যান জিরো হয় এটাকে এ ওয়ান, পি ওয়ানটাকে বি ওয়ান, আর যদি উল্টো হয় তাহলে পি ওয়ানটাকে এ ওয়ান, বিটাকে বি ওয়ান। বুঝা গেল কেন? কারণ এইটার আর এইটার মধ্যে এটার সাথে যদি গুণ করি তাহলে লেস দ্যান জিরো আসছে, তাহলে এই এটাকে দেবো এ ওয়ান আর পি ওয়ানটাকে দেবো বি ওয়ান। তোমার মনে হবে স্যার পি ওয়ানটাকে এ ওয়ান আর এটাকে বি ওয়ান দিলে কেমন হয়? দেখো ইন্টারভ্যালের প্রথম সংখ্যাটা কিন্তু সবসময় ছোট হয়, এটাকে সবসময় বড় হয়। তাহলে আমি যদি পি ওয়ানকে এ ওয়ান দিয়ে দিই আর বি ওয়ানকে এ নিই, তাহলে এর থেকে পি ওয়ান কিন্তু বড়, এর থেকে পি ওয়ান কিন্তু বড়, সেই জন্য ওরম নিয়েছি। আর যদি উল্টো হয় তাহলে তখন আমি যদি উল্টো হয় তাহলে তখন এ ওয়ান মানে পি ওয়ান নেবো আর বি ওয়ান মানে বি নেবো, কারণ তখন এই দুটো যদি সিলেক্ট হয় তাহলে অবভিয়াসলি পি ওয়ানটা ছোটো আর বিটা বড়। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে মাথায় করে করবে, মানে চিন্তা করবে একটু কেন ওইরকম নিচ্ছি। তাহলে ইন এনি কেস, আচ্ছা তাই যদি নিই তাহলে আমি একটু ওদের ডিস্টেন্সটা বার করে রাখি। নাও বি ওয়ান মাইনাস এ ওয়ান, তাহলে বি ওয়ান মাইনাস এ ওয়ান, তাহলে এই যে এইটা, তাহলে হয় এইটা এ ওয়ান বি ওয়ান, অথবা এই পোর্শনটুকু এ ওয়ান বি ওয়ান হলো। তা যে পোর্শনই হোক লেন্থ কত হবে, এইখান থেকে এ হাফ লেন্থে আছে, তাহলে হাফ লেন্থ মানে ওর লেন্থ হবে, দেখো টোটাল লেন্থের অর্ধেক। এটা এ ওয়ান এটা বি ওয়ান হোক, বা এইটা এ ওয়ান এটা বি ওয়ান হোক, এই পোর্শনটা টোটালের হাফ। তাহলে টোটালের হাফ মানে কত? বি মাইনাস এ টোটাল লেন্থ বাই টু। ঠিক আছে, আচ্ছা গেল। এবারে কি করব, আমার ছবি অনুযায়ী এটা এ ওয়ান আর এটা এ ওয়ান এটা বি ওয়ান হয়েছে, আবার ওদের মিডিল পয়েন্ট নেব। তাহলে এইটা আর এটার মিডিল পয়েন্ট, কালো পয়েন্ট যেটা দিলাম, যেটাকে পি টু নাম দিলাম, পি টু। তাহলে পি টু আমরা কী করে পাবো? ঠিক আগে যেমন করে পি ওয়ান পেয়েছিলাম, পি টু ইকুয়ালস টু হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে আবার যদি এফ অফ পি টু মানে জিরো হয়ে যায়, তাহলে এই পি টুটাই হচ্ছে এই পি, যেটা আমি বারবার খুঁজছিলাম।
থিওরাম ইজ ডান। তাহলে ইফ এফ অফ পি টু ইজ ইকুয়ালস টু 0 দেন পি ইজ ইকুয়ালস টু পি টু, মিটে গেল ঝামেলা। ইফ নট, না হওয়ার চান্সই বেশি, আমার ছবিতে তো অন্তত হচ্ছে না, এদিক দিয়ে কার্ভই যায়নি। তাহলে ইফ নট দেন আইদার এফ অফ পি টু লেস দ্যান 0 অর এফ অফ পি টু গ্রেটার দ্যান 0, দুটোর মধ্যে কোনো একটা কেস হবে। তাহলে হয় আবার A1 আর P2 ভেতরে রুট থাকবে, সেম আগের যুক্তি দিয়ে, হয় A1 আর P2 মধ্যে রুট থাকবে, অথবা P2 আর B1 ভিতরে রুট থাকবে। তাহলে দেন আর এত ডিটেলসে লিখবো না, ঠিক আছে। দেন রুট থাকবে, সরি আমি আবার ভুল বলছি, রুট থাকবে বলতে পারবো না। এই A1 P2কে আমি নতুন একটা ইন্টারভ্যাল, এখান থেকে আবার A2 B2 আসবে তো পরেরটা, তাহলে হয় এইটাকে A1 মানে A2 B2 নাম দেবো, অথবা এইটাকে A2 এটাকে B2 দেবো। হয় এইটাকে সিলেক্ট করব, না হলে এইটাকে সিলেক্ট করব। তাহলে এইটাকে সিলেক্ট করলে দিস উইল বি A2, দিস উইল বি B2, আর এইটাকে যদি সিলেক্ট করি দিস উইল বি A2, দিস পয়েন্ট উইল বি B2। তাহলে দেন আইদার A2 is equals to A1, B2 is equals to P2, or এটাকে যদি সিলেক্ট করি তাহলে দিস উইল বি A2, মানে A2 ইকুয়ালস টু P2, B2 ইজ ইকুয়ালস টু B1। ঠিক আছে, যে আবার কি করব, ধরে নিচ্ছি এই আমার ছবিতে এই দুটো যদি চুজ করি, দিস ইজ A2 অ্যান্ড দিস ইজ B2, এবার কি করব, আবার এদের মিডিল পয়েন্টটা আমি নেবো। মিডিল পয়েন্ট মানে মোটামুটি এই পয়েন্টের কাছাকাছি চলে এসছে, দেখো মোটামুটি। তাহলে টেক P3 ইজ ইকুয়ালস টু A2 প্লাস B2 বাই 2 হলো। আচ্ছা, তার আগে এই যেমন A1 B1 এর আমি লেন্থ বের করে রেখেছি B1 মাইনাস B2, এখানটাও আমরা B2 মাইনাস A2 এর লেন্থ বার করে রাখি। তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটার হাফ A1 B1 এটা ছিল, তার মধ্যে থেকে হয় এই পোর্শনটা A2 B2, নাহলে ওই পোর্শনটা A2 B2, তাহলে এরও হাফ চলে আসবে। তাহলে B1 মাইনাস A1 বাই 2, দ্যাট মিনস এর ভ্যালু যদি পুট করে দিই এখান থেকে B মাইনাস A বাই 2 স্কোয়ার। ঠিক আছে, নাও টেক P3 is equals to A2 plus B2 by 2, and we will get a new interval bracket A3 B3 and so on। এইভাবে আমাদের চলতে থাকছে। আর আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা দেখি, দেখো আমরা এই সাব ইন্টারভ্যালের নাম কিছু একটা দিয়ে দিই, ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে I1, ঠিক আছে। পরেরটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এই সরি বিয়োগফলটাকে কেন দিচ্ছি, এই ইন্টারভ্যালটাকে দেবো। A1 B1কে এখানটা লিখে দিই, নাও টেক I1 ইকুয়ালস টু B1 A1 B1, মানে নাম দিয়ে দিচ্ছি, বিয়োগফলটাকে নয়। I2 ইজ ইকুয়ালস টু A2 B2, এটাকে লিখবো I3 ইজ ইকুয়ালস টু A3 B3, সব ক্লোজ ইন্টারভ্যাল, হ্যাঁ আমি ভুল করে ওপেন দিয়ে দিচ্ছি, সব ক্লোজ। বেশ, এইভাবে চলতে থাকলো। তাহলে একটা জিনিস দেখো, আমি যে নতুন নতুন P1 P2 P3 পাচ্ছি, সেগুলো কিন্তু এই নতুন নতুন ইন্টারভ্যালগুলোর ভেতরেই আছে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যত ইন্টারভ্যাল এগোচ্ছি তত ছোট হচ্ছে, এটা সব থেকে বড়, তার ভেতরে এটা, তার ভেতরে এটা, ইত্যাদি ইত্যাদি। এবং শুধু তাই নয়, আমি যদি IN এর লেন্থ বের করি, দেন D অফ IN, D মানে হচ্ছে IN এর লেন্থ, যেমন এটা হচ্ছে A2 B2 লেন্থ, সেরকম এটার লেন্থ কত হবে, 2 থাকলে 2 এর পাওয়ারে 2 চলে যাচ্ছে, তাহলে B মাইনাস A বাই 2 টু দি পাওয়ার N। যেমন 1 যদি থাকে, নোটেশনের 1 যদি থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 থাকলে
টু টু দি পাওয়ার টু, তাহলে এন থাকলে টু টু দি পাওয়ার এন, তাহলে দেন দিস হুইচ টেন্স টু জিরো, আচ্ছা হুইচ টেন্স টু জিরো পরে লিখছি, এগুলো সব পেলাম। এবার এখানটায় একটা ইন্টারেস্টিং জিনিস, নাও সব থেকে বড় ইন্টারভ্যাল সাব ইন্টারভ্যালকে, সব থেকে বড় ইন্টারভ্যালকে I1, তার আগের তো সব থেকে বড় হচ্ছে মেন যে ইন্টারভ্যাল এবি, তাও এটাকে আমি যদি বাদ দিয়ে ধরি, সব থেকে বড় আই, তার থেকে ছোট I1, সব থেকে বড়, তার থেকে ছোট I2, সেই জন্য আমি উল্টো দিকে লিখেছি, তার থেকে ছোট I3 ডট ডট, সাচ দ্যাট ডি অফ IN টেন্স টু জিরো, কেন নিচে টু টু দি পাওয়ার এন আছে, তাহলে হুইচ টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাই যদি হয় তাহলে দেন বাই নেস্টেড ইন্টারভ্যাল থিওরাম, সিকোয়েন্সে পড়েছ নিশ্চয়, দেন বাই নেস্টেড ইন্টারভ্যাল থিওরাম, THEOREM, then by nested interval theorem there exists exactly one point, say P, which is common to all the intervals, all the intervals বলতে I1 I2 I3 ডট ডট। তাহলে নেস্টেড ইন্টারভ্যাল থিওরামের জন্য আমার কী কী ক্রাইটেরিয়া লাগে, এরকম যত ইন্টারভ্যাল এগোবো ছোটো হবে এবং ইন্টারভ্যালের লেন্থ যেন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হয়। তাহলে নেস্টেড ইন্টারভ্যাল থিওরাম অনুযায়ী পি বলে আমি একটা পয়েন্ট পাবো, যেটা একটাই পয়েন্ট পাবো, এটা একটাই পয়েন্ট পাবো যাতে করে যে পিটা সবারই মধ্যে কমন আছে। তাহলে আমি যদি এটাকে একটু ছবি দিয়ে আঁকি, তাহলে এই ছবিটা আঁকার দরকার নেই, ধরে নিচ্ছি এটা A1 B1, তাহলে P1 এটা, তাহলে হয় এই পোর্শনটুকু নতুন A2 B2 অথবা এই পোর্শনটুকু A2 B2, ধরে নিচ্ছি এই পোর্শনটুকু A2 B2, তাহলে এই A1টাই নতুন নাম A2 হয়ে গেল আর P1টাই নতুন নাম B2 হয়ে গেল। আবার এদের মধ্যে মিডিল পয়েন্ট P2 নিলাম, ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এইটুকুর মধ্যে আমার নতুন রয়েছে, তাহলে দিস ইজ A3 অ্যান্ড দিস ইজ B3, আবার এদের মিডিল পয়েন্ট এইটা P3, তাহলে এদের মধ্যে ধরে নিচ্ছি রুট আছে, তাহলে এটাই হয়ে গেল A4, এটাই হয়ে গেল B4 অ্যান্ড সো অন, ঠিক আছে। তাহলে প্রথম ইন্টারভ্যালটা কোনটা, এই পোর্শনটুকু, তারপরের ইন্টারভ্যালটা কোনটা, এই পোর্শনটুকু, তারপরে এটা ছোটো হতে 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 দেখো যত ইন্টারভ্যাল যাচ্ছে একটার ভেতরে আর একটা চলে আসছে, তাহলে আলটিমেট আবার তাদের লেন্থটাও আস্তে আস্তে ছোটো হচ্ছে, কি তার প্রমাণ কি, লেন্থ আস্তে আস্তে সাব ইন্টারভ্যাল নতুন নতুন ইন্টারভ্যাল বানাচ্ছি, তাদের লেন্থ আস্তে আস্তে ছোটো হচ্ছে, তার প্রমাণ কি, কারণ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ডি অফ IN টেন্স টু জিরো। তাই যদি হয় তাহলে এক সময় না এক সময় ওরা কোনো একটা ক্ষুদ্র পয়েন্টে গিয়ে কনভার্ট হয়ে যাবে, সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের এই দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট পি, বুঝতে পারছি, এই পিটা হচ্ছে সেই এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট, তাহলে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট পি which is common to all the intervals, বেশ, আচ্ছা এটা কিন্তু সিকোয়েন্সের থিওরাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমাকে কি দেখাতে হবে, পি পয়েন্ট পেলাম, এবার দেখাবো এই পিটাই হচ্ছে সেই পি যাতে করে যেখানে ফাংশনের ভ্যালু জিরো হয়, ঠিক আছে। আচ্ছা নাও যেহেতু ডি অফ IN টেন্স টু জিরো, তাহলে ডি অফ IN মানে কি, ith যে ইন্টারভ্যাল মিনস AN BN, তার লেন্থ জিরো, তাহলে তার লেন্থ মানে কত, BN মাইনাস এন, সামনে যদি আমি লিমিট বসিয়ে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকেই আমি ভেঙে চলে লিখলে এটা পাবো, দিস ইমপ্লাইজ লিমিট n টেন্স টু ইনফিনিটি BN ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি n, এটা কোত্থেকে পেলাম, এই এনটাকে লিমিটটাকে ভেঙে এই এনটাকে এদিকে নিয়ে গেলে এটা পাবো, বেশ। এগেন দেখো AN লেস দ্যান পি লেস দ্যান বি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যদি কারোর লিমিট জিরো হয় তাহলে তার উপরে যদি আমি ফাংশন আচ্ছা একবার লিখেই দিই, তাহলে পরের লাইনে এফ অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি BN ইজ ইকুয়ালস টু, দুটো পয়েন্ট তো সেম, তাহলে এখানে এফের যা ভ্যালু এখানেও এফের সেম ভ্যালু হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি AN,
দিস ইমপ্লাইজ এফটাকে কিন্তু এখানটা নিয়ে আসা যাবে, কেন? এফ ইজ কন্টিনিউয়াস। আমরা দেখো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম কন্টিনিউয়াস ফাংশন হলে এল হসপিটাল নিয়মে এফটাকে ভেতরে নিয়ে যাওয়া যায় বা লিমিটটাকে বাইরে নিয়ে আসা হয়। এটা হচ্ছে তারই ইয়ে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ বিএন ইজ ইকুয়ালস টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ এ এন। এত পর্যন্ত আমরা লিখতে পারবো। বেশ, এবার দেখো এখানটায় পি যেহেতু এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট হুইচ ইজ কমন টু অল দ্য সাব ইন্টারভ্যালস, আর যেহেতু এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে বিএন আর এ এন এদের ভ্যালু আলটিমেটলি পিতে গিয়েই কনভার্ট হচ্ছে। তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এই বিএনের জায়গায় পি লেখা যায়, এনের জায়গাতেও পি লেখা যায়। তাহলে এটাকে আমরা ইজ ইকুয়ালস টু এফ অফ পি লিখে দিলাম। লিমিট আর বসবে না, কারণ লিমিট বসেই এফ অফ পি এসছে, ঠিক আছে? এইবারে নাও এফ অফ বিএন অ্যান্ড এফ অফ এ এন, মানে উল্টে লিখলাম, এফ অফ এ এন অ্যান্ড এফ অফ বিএন। আমরা যদি এ এন আর বিএন এরকম সাব ইন্টারভ্যাল, দেখো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের এই দিকটা যে সাইন, এই দিকটা তার উল্টো সাইন ছিল, তাই না? তাহলে এফ অফ এ এন যদি লেস দ্যান জিরো হয়, তাহলে এফ অফ বিএন গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে এর লিমিট যদি লেস দ্যান জিরো হয়, সরি এটার ভ্যালু যদি লেস দ্যান জিরো হয়, তার লিমিটের ভ্যালুও লেস দ্যান জিরো হবে। তাহলে তাই যদি হয়, এর সামনে লিমিট বসালেও লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ এ এন লেস দ্যান জিরো অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ বিএন গ্রেটার দ্যান জিরো। আর লিমিট বসালে এটা ইকুয়ালস টু দিয়ে দিতে হয়, হ্যাঁ? এটা লেস দ্যান জিরো, কিন্তু লিমিট বসালে হতেও পারে এটা জিরো হয়ে যাচ্ছে, পজিটিভ হবে না, নেগেটিভই থাকবে, কিন্তু হতেও পারে জিরো হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটার ভ্যালু পিএন, তাহলে এফ অফ পিএন বলছি, সরি পি, এফ অফ পি লেস দ্যান ইকুয়ালস টু জিরো, ওখান থেকে এটার ভ্যালুও এফ অফ পি গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে একটা ফাংশন লেস ইকুয়ালস টু জিরো, একটা কাউরির ভ্যালু লেস ইকুয়ালস টু জিরো হচ্ছে, গ্রেটার ইকুয়ালস টু জিরো হচ্ছে, দেন দ্য অনলি পসিবিলিটি ইজ দিস ইজ ইকুয়ালস টু জিরো, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা স্টেটমেন্ট হচ্ছে এফ শুড বি কন্টিনিউয়াস অ্যান্ড এফ অফ বি লেস দ্যান জিরো, দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট পি obviously in open interval ab such that f of p equals to 0. তাহলে আমাদের যেহেতু লেস দ্যান জিরো, কোনো একটা পজিটিভ কোনো একটা নেগেটিভ হবে। আমি ধরে নিচ্ছি এফ অফ এ গ্রেটার দ্যান জিরো, এফ অফ বি লেস দ্যান জিরো, তুমি উল্টো নিয়ে করলেও সেম হবে। যেই এদের প্রত্যেকটা স্টেপে একই নিয়ম, যেই এদের গুণফল লেস দ্যান জিরো আসছে, সঙ্গে সঙ্গে এ বিকে দুটো ভাগে ভাগ করে দেবো। দিয়ে এবার দেখবো এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টে ফাংশনের ভ্যালু যেটা আসছে সেটা যদি এক্স্যাক্টলি জিরো হয় তাহলে তো মিটেই গেল। যদি এক্স্যাক্টলি জিরো না হয়, তাহলে হয় লেস দ্যান জিরো, না হয় গ্রেটার দ্যান জিরো। লেস দ্যান জিরো তার মানে এবার এটা কোন সাইনের সাথে উল্টো আছে? এফ অফ এর সাথে উল্টো সাইনে আছে। তাহলে এই এ আর পি ওয়ান, এই এ আর পি ওয়ান এরই আমি নতুন নাম দেবো এ ওয়ান বি ওয়ান। আর যদি না হয় তাহলে উল্টোটা, মিন্স পি ওয়ান আর বিকে নতুন নাম দেবো এ ওয়ান বি ওয়ান। যেই নতুন নাম হলো সঙ্গে সঙ্গে তার লেন্থ বার করে রেখে দেবো, তার লেন্থ, ঠিক আছে? আবার যেই নতুন ইন্টারভ্যাল পেলাম এ টু বি টু, সঙ্গে সঙ্গে তার মিডল পয়েন্ট নিলাম। তারপর আবার দেখবো যে এই পি টুটাতে ফাংশনের ভ্যালু এক্স্যাক্টলি জিরো কিনা। যদি এক্স্যাক্টলি জিরো হয় মিটে গেল, যদি না হয় তাহলে হয় লেস দ্যান জিরো, না হয় গ্রেটার দ্যান জিরো। তাহলে হয় এ টু পি টু, তাহলে হয় এ টু পি টু, এটাকে আমরা নতুন ইন্টারভ্যাল হিসেবে চুজ করব, অথবা পি টু বি টু, একে নতুন ইন্টারভ্যাল হিসাবে চুজ করব। মানে হয় এটার ভ্যালু এ থ্রি বি থ্রি, নাহলে এটার ভ্যালু এ থ্রি বি থ্রি। যেই এ থ্রি বি থ্রি পেলাম, সঙ্গে সঙ্গে তার আবার মিডিল পয়েন্ট আমরা বার করে নেবো, ঠিক আছে? এরকম করে আমাদের চলতে থাকবে। দিয়ে আমরা যে আর সঙ্গে সঙ্গে লেন্থ লিখবো। এবার আমরা যে ইন্টারভ্যালগুলো পেলাম তারা আস্তে আস্তে ছোট হচ্ছে, নেস্টেড, একে নেস্টেড বলা হয়, আস্তে আস্তে ছোট হচ্ছে এবং তাদের লেন্থ তো টেন্স টু জিরো হচ্ছে। কেন? কারণ এনএথ সাব ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে এটা, তার এন টেন্স টু ইনফিনিটি করলে এটা, তাহলে ছোটো তো হচ্ছে, এবং শুধু ছোটোই নয়, একবারে টেন্স টু জিরোর দিকে আসছে, মানে এ এন বি এন খুব কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? তাহলে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট পি হুইচ ইজ কমন টু অল দ্য সাব ইন্টারভ্যালস, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, দিয়ে তারপরে এই পরের এই ক্যালকুলেশনটুকু তোমাদের মনে রাখতে হবে, সেম আগে যেরকম করে পেলাম।
আচ্ছা, নেক্সট আমাদের থিওরাম হচ্ছে ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম। এটাও খুব ইম্পর্টেন্ট। তো কি বলেছে, আচ্ছা আর আগেরটাই দেখো, যে থিওরামটা আর একটা নাম দেওয়া আছে লোকেশন অফ রুট, মানে রুটের পজিশন কোথায়। দেখো পিটা হচ্ছে পজিশন অফ দ্য রুট। কেন? কারণ এই পিতেই ফাংশন ভ্যালু জিরো হচ্ছে, যেটা বসালে জিরো হয় সেটাই তো রুট হয়, সেই জন্য লোকেশন অফ রুট বলে। তো যাই হোক, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম। ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম মানে আমি একটু এক্সাম্পল হিসাবে দিই। যেমন ধরো কসেক্সের ভ্যালুই আমি বলি। কসেক্সের কার্ভ মোটামুটি এরকম। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর মোটামুটি এটা এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেখানে ফাংশনের ভ্যালু -1, এই লেন্থটুকু হচ্ছে -1। এটাই অ্যাকচুয়ালি এফ অফ 180 ডিগ্রি, আর এইটা হচ্ছে +1, যেটা হচ্ছে এফ অফ 0। ক্লিয়ার? তো ফাংশনটা প্রথমত কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে, যা বলেছে। আর রিয়েল ভ্যালু তো আলাদা ব্যাপার। কন্টিনিউয়াস হতে হবে এবং এফ অফ এ এফ অফ বি নট ইকুয়ালস টু জিরো হতে হবে। আগেরটা কি ছিল? গুণফল জিরো। এখানটা বলেছে নট ইকুয়ালস টু জিরো হতে হবে, তাহলে এখানটাই 1, এখানে -1, নট ইকুয়ালস টু জিরো। তাহলে এফ অফ 0 ইজ নট ইকুয়ালস টু এফ অফ 180। শুধু 180 কেন, অনেক কিছু হবে। এফ অফ 90ও আমাদের হবে, মানে এফ অফ 0-র সাথে এফ অফ 90ও নট ইকুয়ালস টু জিরো হবে। তো আমি 180 দিয়ে দেখাচ্ছি। তাহলে কি বলেছে, এফ অফ এ আর এফ অফ বি এর ভেতরে যেমন এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু -1, তাহলে বলছে 1 আর -1-এর ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে এফ অ্যাজিউম করবে। এই যে এই লাইনটা, দেন এফ অ্যাজিউম এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি। এই অ্যাজিউম করা এর মানেটা কি আমরা একটু দেখি। এফ অফ এ আর এফ অফ ভি এর ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাজিউম করবে। আচ্ছা, ওদের ভেতরে একটা ভ্যালু হচ্ছে 0.5, তাহলে 0.5 মানে মানে 0.5 মানে 1 আর -1-এর, সরি, 0 আর 1-এর মাঝামাঝি জায়গা এইখানটা। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 আর এটা ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে তাদের মাঝামাঝি জায়গা এটা। তাহলে সেই হিসাবে আমি যদি এইখানটায় আসি কার্ভের উপরে, এই কার্ভে ওয়াই কোঅর্ডিনেট 0.5, তাহলে অন্তত এখানটায় এক্স বলে একটা পয়েন্ট পাবো। এক্স মানে এইখানটা একটা পয়েন্ট পাবো যাতে করে ফাংশনের ভ্যালু 0.5 নিতে পারে। আমি জানি না তোমরা বুঝতে পারলে কিনা, যে ওয়াইয়ের ভ্যালু 1 মানে এটা, ওয়াই ভ্যালু -1 এটা, 0.5 মানে এটা। তাহলে এই 0.5 যে ওয়াইয়ের ভ্যালু, আমি বলছি এইখান থেকে অন্তত একটা এক্সের ভ্যালু পাবো যাতে করে এফ অফ এক্স ইকুয়ালস টু 0.5 হয়। তা আমি যেহেতু এটা কসেক্স কার্ভ নিয়েছি, তাহলে দেখো এফ অফ 0.5 মানে কত হয়? 0.5 মানে সম্ভবত 60 ডিগ্রি হয়। কস অফ 60 ডিগ্রি মানে 0.5 মানে হাফ আর কি, যেটা আমি জানি না, জানি না নয়, সরি, ভুলে গেছি এটা 60-এ হয় না 30-এ হয়, ধরে নিচ্ছে 60-এ হয়। কস 60 মানে হাফ। তাহলে দেখো 60 ডিগ্রিটা হচ্ছে একটা এক্সের ভ্যালু, যাতে করে মানে, এবং সেটা 0 থেকে 180-র ভেতরেই হবে, ঠিক আছে। তাহলে সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু 0.5 নেবে। এটা মানেই হচ্ছে এফ অ্যাজিউম 0.5। এবার কি বলেছে, এফ অ্যাজিউম এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, তার মানে এফ 1 আর -1-এর ভেতরে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাজিউম করবে। আচ্ছা, 0 কোথায় অ্যাজিউম করবে স্যার? তাহলে নিশ্চয়ই এফে একটা এক্স বলে পয়েন্ট থাকবে যেখানে ফাংশন 0 ভ্যালু নেবে। আমার এই ছবি নিয়ে কস যেহেতু নেই, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে এই যে এক্স, অন্তত একটা এক্স পাবো যে এক্সে ফাংশনের ভ্যালু ওই ভ্যালুটা নেবে। তাহলে -1 থেকে 1-এর ভেতরে প্রচুর সংখ্যা আছে, তাহলে সেরকম আমরা প্রচুর এক্স পাবো ফ্রম 0 টু 180, যাতে করে যার উপরে এফ বসালে ওই ভ্যালুগুলো দেবে। অ্যাজিউম করা মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে বক্তব্য কি, স্টেটমেন্টটা বলে দিই। লেট এফ ইজ এ রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, অ্যান্ড সাপোজ দ্যাট এফ অফ এ এফ অফ বি নট ইকুয়ালস টু 0, দেন এফ অ্যাজিউম এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি। যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এদের ভেতরে যত ভ্যালু আছে এফ অ্যাজিউম করবে, ঠিক আছে। এবার এর বাইরে ধরো 2,
তাহলে এরকম কি কোনো পয়েন্ট আছে যেটা 2 অ্যাজিউম করবে? আমার এই ইন্টারভ্যাল মানে -1 থেকে -1, ওয়াইয়ের ভ্যালু 1 থেকে -1 মধ্যে আমি চেক করব, কারণ ওরা নট ইকুয়ালস টু 0 আসছে। 2 তো এই ইন্টারভ্যাল -1 থেকে 1 ভিতরে আসছেই না, তাহলে এইটা আমি বলতে পারবো না। কিন্তু যেটা পেয়েছি নট ইকুয়ালস টু, তার ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে এফ অ্যাজিউম করবে যদি কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট এফ অফ এ লেস দ্যান মিউ লেস দ্যান এফ অফ বি, ঠিক আছে? অ্যান্ড কনস্ট্রাক্ট জি অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস মিউ। তাহলে ধরে নিচ্ছি এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যেখানে কোনো একটা ভ্যালু হচ্ছে মিউ, যেমন -1 1-এর ভেতরে মধ্যেখানে কোনো একটা ভ্যালু হচ্ছে 0, সেরকম হচ্ছে মিউ এর ভ্যালু এরকম। এবং আমরা জিএক্স বলে একটা নতুন ফাংশন বানালাম যেটা এফ এক্স মাইনাস মিউ। এবার যেহেতু এফ এক্স কন্টিনিউয়াস আর মিউটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ফাংশন মানেই কন্টিনিউয়াস, তাহলে জিএক্সটাও কন্টিনিউয়াস হবে। তাহলে নাও সিন্স এফ এক্স কমা মিউ আর কন্টিনিউয়াস, এটা কনস্ট্যান্ট বলে কন্টিনিউয়াস, আর এই ফাংশনটা কন্টিনিউয়াস স্টেটমেন্টে বলা আছে। তাহলে সিন্স এফ অফ এক্স কমা মিউ আর কন্টিনিউয়াস, দেন gx is also continuous. Also g of a, তার মানে এখানটাই এক্সের জায়গায় এ পুট করে দেবো, এফ অফ এ মাইনাস মিউ, এটা পজিটিভ না নেগেটিভ হবে? এফ অফ এর থেকে মিউ বড়, তাহলে এফ অফ এ থেকে মিউ বাদ দিচ্ছি, বড় বাদ দিচ্ছি, তাহলে লেস দ্যান 0। অ্যান্ড জি অফ বি, তার মানে এফ অফ বি মাইনাস মিউ, এফ অফ বি মিউ এর থেকে বড়, তাহলে বড় থেকে ছোট বাদ, তাহলে দিস ইজ গ্রেটার দ্যান 0। তাহলে কি পেলাম? জি এক্স ইজ কন্টিনিউয়াস, মানে দ্যাট ইজ জি অফ এ জি অফ বি, এটা নেগেটিভ এটা পজিটিভ, গুণফল লেস দ্যান 0। তাহলে সিন্স জি এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড জি অফ এ জি অফ বি লেস দ্যান 0, দেন বাই বোলজানোস থিওরাম, একটু আগে যেটা পেলাম, যেটা প্রুফ করলাম, তাহলে দেন বাই বোলজানোস থিওরাম দেয়ার এক্সিস্ট at least one point p belongs to ab বা in open interval ab, তাও লিখতে পারো, belongs to ab such that g of p is equals to 0. This implies g of p মানে এখান থেকে কি পাবো? fx minus mu, fx নয় সরি, f of p minus mu is equals to 0. This implies f of p is equals to mu. তাহলে দেখো মিউ যেহেতু এফ অফ এ এফ অফ বি এর ভেতরে একটা ভ্যালু, তাহলে তাকে পি বলে একটা পয়েন্ট পেয়েছি যার উপরে ফাংশন বসালে সে ইকুয়ালস টু মিউ দিচ্ছে। তাহলে মিউকে কে অ্যাজিউম করেছে? পি অ্যাজিউম করেছে। তাহলে মিউ এদের ভেতরে যে কোনো একটা ভ্যালু, তাকে আমি একটা পয়েন্ট দিয়ে অ্যাজিউম করে দিলাম। তার মানে যে কোনো পয়েন্ট যে কোনো ভ্যালুকেই পারবো, এফ অফ এ আর এফ অফ বি এর প্রত্যেকটা ভ্যালুকে আমরা, ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে আমরা অ্যাজিউম করিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে তারপরের লাইনে লিখবো সিন্স মিউ ইজ অ্যান আরবিটারি ভ্যালু, কমা দ্য থিওরাম ইজ ডান। যেহেতু আরবিটারি ভ্যালু, তাহলে সব ভ্যালুকে পারবো, হেন্স দ্য থিওরাম ইজ ডান। এইবারে কনভার্সলি, মানে উল্টো দিক দিয়ে কি ট্রু, মানে যদি আমরা এরম হয় যে এফ অফ এ এফ অফ বি নট ইকুয়ালস টু 0, সরি এফ অফ এ এফ অফ বি তারা সমান নয়, তাহলে এফ অফ এ এফ অফ বি সমান নয় এবং ওদের ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করেছে ফাংশন, তাহলে কি ফাংশনটা কন্টিনিউয়াস হবে? মানে আমি বলতে চাইছি এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে এবং থিওরামের বক্তব্যটা ট্রু ধরে নিচ্ছি, তাহলে কি ফাংশনটা ঘুরিয়ে কন্টিনিউয়াস হবে? তো এইটার জন্য আমরা পরের ক্লাস করব, ঠিক আছে? এই ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। এটা এসেছিল কিন্তু পরীক্ষায়, ইজ দ্য কনভার্স ট্রু?